সাবস্ক্রাইব করো ডেল্টা ম্যাথ গাইড চ্যানেল এবং লেটেস্ট টিউটোরিয়াল ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজ আমাদের ডিটারমিনেন্টের 5th এপিসোড। এই এপিসোডে আমরা ডিটারমিনেন্ট চ্যাপ্টার থেকে ক্রামার রুল, ত্রিভুজের ক্ষেত্রফল এবং অ্যাডজয়েন্ট ও অনুন্নক নির্ণয় করা শিখব। লাস্ট এপিসোডে আমরা এই চ্যাপ্টারটির থিওরি ক্লাস করেছিলাম। তো সর্বপ্রথম আমি আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, এবং আমি অত্যন্ত দুঃখিত ওয়েদার খারাপ থাকার জন্য দুদিন যাবৎ আমি ভিডিও আপলোড করতে পারিনি। আমার কাছে একটি রিকোয়েস্ট এসেছিল যে ভেক্টর থেকে কয়েকটি চ্যাপ্টার করানোর জন্য। তো আমি বলছি একে একে আমরা সমস্ত চ্যাপ্টারই শিখবো। জাস্ট এইচএসের প্রায়োরিটি অনুযায়ী আমরা এই অ্যালজেব্রা করার পর ক্যালকুলাস পার্টে ঢুকে যাব, কারণ ক্যালকুলাসটি শুধুমাত্র অঙ্কের জন্য না, এর সাথে ফিজিক্স এবং কেমিস্ট্রিরও বিভিন্ন জায়গায় প্রয়োগ আছে। তাই আমরা চেষ্টা করব এরপর ক্যালকুলাস করে তারপর ধীরে ধীরে বাকি চ্যাপ্টারগুলো করার। এরপরেও যদি কারো ভেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে কোনো কাজের জন্য, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেই চ্যাপ্টারগুলির ভিডিও পোস্ট করব। তো শুরু করছি একটি ছোট্ট ইন্ট্রোর পর আমাদের আজকের অধ্যায় ডিটারমিনেন্ট। তো দেখে নেওয়া যাক কি করে অ্যাডজুকেট নির্ণয় করে। তো অ্যাডজুকেট নির্ণয় করার জন্য সংক্ষিপ্তের একটি প্রবলেম আমরা এখানে তুলে নিয়েছি, ডিটারমিনেন্টে দেওয়া আছে। তো আমাদের প্রথমেই যে কাজটি করব, ডিটারমিনেন্টটাকে আমরা ধরে নিচ্ছি এটা একটি ডিটারমিনেন্ট যার নাম দিলাম আমি ডেল্টা। এখন এর অ্যাডজুকেট বের করতে হবে। তারপর অ্যাডজয়েন্ট ডেল্টা ইকুয়াল টু, যেমন আমি বলেছিলাম ডেল্টা বের করার জন্য আমাদের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলি লাগবে। তো সেই কোফ্যাক্টরগুলি আমরা আলাদা আলাদা করে বের করতে পারি বা ডাইরেক্ট এখানে করতে পারি। তো আমি তোমাদের বলেছিলাম এইভাবে করলে বেশি সুবিধা হবে। আমরা প্রত্যেকটা ছোট ছোট মাইনারগুলি লিখে নিব, সাথে সাইনটি বসিয়ে দেবো, যাতে একবারে আমাদের কোফ্যাক্টর ক্যালকুলেশন হয়ে যায়। এইভাবে করলে তোমাদের চিহ্নের বা মান ক্যালকুলেশন করতে কোনো রকম ভুলের সম্ভাবনা থাকবে না। এইভাবে পুরো ডিটারমিনেন্টটা যতটুকু জায়গা নেবে সেই অনুযায়ী সমস্ত কোফ্যাক্টরগুলির জায়গা আমি তৈরি করে নিলাম। এখন আমরা হিসাব করে দেব 1-এর কোফ্যাক্টর 5, 6, 2, 2। ফটাফট এখানে লিখে দেব 5, 6, 2, 2। এরপর 2 এর জন্য আসবে 4, 6, 3, 2। 4, 6, 3, 2। একটু দেখো। এরপর 3 এর জন্য আসবে 4, 5, 3, 2। 4, 5, 3, 2। 4 এর জন্য 2, 3, 2, 2। 2, 3, 2, 2। 5 এর জন্য আসবে 1, 3, 3, 2। 1, 3, 3, 2। এরপর 6 এর জন্য হবে 1, 2, 3, 2। 1, 2, 3, 2। তারপর এই 3 এর জন্য 2, 3, 5, 6। 2, 3, 5, 6। তোমরা মিলিয়ে নাও। 2 এর জন্য 1, 3, 4, 6। 1, 3, 4, 6 এবং অ্যাট লাস্ট 2 এর জন্য 1, 2, 4, 5। 1, 2, 4, 5। তো দেখো ভিউয়ার্স, এইভাবে পুরো ডিটারমিনেন্টটা তুলে নেওয়ার পর আমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। এখন এটা জাস্ট ক্যালকুলেশন করে বসাবো। 10 - 12 দ্যাট ইজ -2। এরপর হচ্ছে 8 - 18। তো -10 হয়, সামনে একটি মাইনাস থাকার জন্য হয়ে যাবে 10। 8 - 15 অর্থাৎ -7। এরপর 4 - 6, -2 আসে সামনে মাইনাসের জন্য, +2 হয়ে যাবে। 2 - 9 অর্থাৎ -7। এরপরে হচ্ছে 2 - 6, -4 হয় সামনে একটি মাইনাস আছে এই জন্য +4 হয়ে যাবে। এখানে হবে 12 - 15 দ্যাট ইজ -3। এখানে হয়ে যাচ্ছে 6 - 12, -6 আসে সামনে মাইনাস আছে এই জন্য অনলি 6 হবে। এবং অ্যাট লাস্ট 5 - 8 অর্থাৎ -3। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে এর রেসিপ্রোকাল বা অনন্য। তো দেখো আমরা রেসিপ্রোকাল কী করে করি। তো রেসিপ্রোকাল করার জন্য তোমাদের যেটা করতে হবে, আবার তোমাকে এই ডিটারমিনেন্টটি তুলে নিতে হবে। তো আমি এখানে জায়গা কম থাকার জন্য অ্যাডজয়েন্টের ক্যালকুলেশনটা মুছে দিচ্ছি। দেখো তোমরা আবার সেই ডেল্টা ইকুয়াল টু তুলে নিয়ে এর ভ্যালু ক্যালকুলেট করো। তো কত হচ্ছে আমরা পাচ্ছি, দেখো 1 ইন্টু এখানে হয়ে যাচ্ছে
1 ইন্টু 10 মাইনাস 12 ইকুয়াল টু -2। তোমাদেরকে আমি একটু সহজ ট্রিক দিচ্ছি, যখন তোমরা অ্যাডজয়েন্ট ক্যালকুলেশন করবে তখন এগুলো কিন্তু তার কোফ্যাক্টর, ফার্স্ট রো এর এলিমেন্টগুলোর কোফ্যাক্টর। তো একটি থিওরি আছে যে কোনো একটি রো এর এলিমেন্টগুলোর সঙ্গে তার করেসপন্ডিং কোফ্যাক্টরগুলি গুণ করে যদি আমরা যোগ করি তাহলে যে মানটা আসে সেটা ডিটারমিনেন্টের মানের সমান। অর্থাৎ আমি একবারে লিখতে পারি এই 1 ইন্টু -2, তারপর প্লাস 2 ইন্টু এখানকার 10, তখন কিন্তু সব প্লাস হবে, তখন কোনো চিহ্ন দেখতে হবে না কারণ কোফ্যাক্টরে অলরেডি চিহ্নগুলো ঢুকে আছে, এবং প্লাস 3 ইন্টু -7। তো এই বিষয়টা আমি আরেকবার বলে নিই, কোনো একটি ডিটারমিনেন্টের এলিমেন্টগুলো তার সঙ্গে তার করেসপন্ডিং, যেমন 1 এর কোফ্যাক্টর -2, এগুলো গুণ করে যদি আমরা যোগ করে দিই তাহলে ডিটারমিনেন্টের মানের সমান হয়। তাহলে এখানে কত হচ্ছে আমাদের -2 প্লাস 20 মাইনাস 21, আমরা পাচ্ছি -3। এই -3 দিয়ে আমরা যে অ্যাডজয়েন্ট ডেল্টা পেয়েছিলাম, এটা আমাদের অ্যাডজয়েন্ট ডেল্টা ছিল, তার প্রত্যেকটি এলিমেন্টকে ভাগ করলে আমরা পাবো রেসিপ্রোকাল। দেয়ারফর রেসিপ্রোকাল ডেল্টা, যার চিহ্ন হচ্ছে ডেল ইনভার্স, ইকুয়াল টু এর এলিমেন্টগুলোকে আমরা এখন -3 দিয়ে ভাগ করবো। তো প্রথমটা আসবে আমার 2/3, পরেরটা আসবে -10/3, তারপরটা হবে 7/3, এটা হয়ে যাচ্ছে আমার -2/3, এখানে হয়ে যাচ্ছে 7/3, এটা হয়ে যাচ্ছে -4/3, এটা 1, এটা -2, এটা 1। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের অনন্যক ডেল্টা বা ডেল্টা এর অনন্যক। তো আশা করি তোমরা বুঝে গেছো কি করে একটি ডিটারমিনেন্ট দেওয়া থাকলে তার অ্যাডজয়েন্ট এবং অনন্যক নির্ণয় করবে। এখন আমরা দেখব কি করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব যখন 3টি বিন্দু দেওয়া থাকবে। এখন আমরা দেখব এই 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়। আমি এর আগের ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম কি করে 3টি বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো যারা আমার আগের ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা ভিডিওটি দেখে নেবে। তো দেখে নেওয়া যাক কী করে নির্ণয় করা হয়। প্রথমেই আমরা এই ত্রিভুজের একটি নাম দেওয়ার চেষ্টা করব। মনে করি ABC ত্রিভুজের বিন্দু তিনটি 6,2, B নিলাম 4,-3 ও সি পয়েন্ট নিলাম, সরি বি আমি পয়েন্টটাই নিচ্ছি তাতে সুবিধা হবে। বি হচ্ছে -3,4 আর সি নিয়ে নিচ্ছি 4,-3। তো 3টি বিন্দু নেওয়া হয়ে গেছে। এখন আমাদের সহজ হবে, কারণ না হলে বারবার এই 3টি বিন্দুকে উল্লেখ করতে হবে। দেয়ারফর ডেল্টা এবিসি ইকুয়াল টু হাফ অফ একটা ডিটারমিনেন্ট বানাতে হবে। তো দেখো ডিটারমিনেন্টটা কত হয়। আমি বলেছিলাম বিন্দুর এই পয়েন্টগুলি, অর্থাৎ প্রথমে 6, তারপর 2, শেষে একটি 1 বসবে, তারপরে পয়েন্টটি -3, 4, শেষে একটু 1 বসবে, এবং তারপরে পয়েন্ট 4, -3, শেষে একটু 1 বসবে। এখন এর মান নির্ণয় করলেই হয়ে যাবে আমাদের ক্ষেত্রফল। তো দেখো তোমরা ডাইরেক্ট এটাকে বিস্তৃতি করে মান নির্ণয় করতে পারো, আর যদি মনে করো যে এখানে কোনো রো বা কলামের অপারেশন করবে সেটাও করতে পারো। বাইরে একটি হাব আছে, তো তোমরা চেষ্টা করবে পুরোটা বাই 2 দিয়ে দিতে। দেখো তো 1 নিলে হয়ে যাচ্ছে আমার 9 -16, এরপর -1 জন্য হবে -18, -8, এরপর +1 জন্য এখন হবে 24, এখানে হয়ে যাবে +6, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো ইকুয়াল টু উপরে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি -7 +26 +30/2, এখানে হিসাব করলে আমার আসছে 49/2। সুতরাং নির্ণয় ক্ষেত্রফল ইকুয়াল টু 49/2 ইকুয়াল টু 24.5 বর্গ একক। তো ভিউয়ার্স,
কখনো কখনো ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে দেখা যায় যে এই জায়গায় একটি মাইনাস চলে আসে। তো এখানে মাইনাস চলে আসলে চিন্তার কোনো কারণ নেই, তোমরা যখন নির্ণয় ক্ষেত্রফল লিখবে তখন এখানে শুধু পজিটিভটাই লিখবে, কারণ ক্ষেত্রফল নেগেটিভ হতে পারে না। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। এখানে আমাদের দেখাতে বলেছে এই বিন্দু তিনটি সমরেখ। তো আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কি করে তিনটি বিন্দু সমরেখ হয়। তো সেখানে বলেছিলাম যে যদি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা শূন্য দেখাতে পারি তাহলেই তিনটি বিন্দু সমরেখ হয়ে যাবে। ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য অর্থাৎ হাফ ইন্টু যে ডিটারমিনেন্টটা দিয়েছিলাম সেটা শূন্য হবে। তো হাফ ইন্টু ডিটারমিনেন্ট যদি শূন্য হয় তাহলে শুধু ডিটারমিনেন্টটাও শূন্য হয়ে যাবে। অর্থাৎ এই তিনটি বিন্দু দিয়ে যে ডিটারমিনেন্টটা আমরা পাই সেই ডিটারমিনেন্টটা শূন্য প্রমাণ করতে পারলেই হয়ে যাবে বিন্দু তিনটি সমরেখ। তো আমি সেই ডিটারমিনেন্টটাকে ধরে নিচ্ছি ডেল্টা। লেট ডেল্টা ইকুয়াল টু একটি ডিটারমিনেন্ট হবে, ডিটারমিনেন্টটা হবে a প্লাস ওয়ান, তার পরের এলিমেন্ট a, শেষেরটা 1 দিয়ে হয়। এই বিন্দুটির জন্য হবে a প্লাস ওয়ান, শেষে 1, আর এই বিন্দুটির জন্য আসবে a প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার 1। তো ভিউয়ার্স, এর মান শূন্য দেখাতে হবে। তো এটাকে তোমরা ডাইরেক্ট বিস্তৃতি করতে পারো অথবা কোনো রো কলাম অপারেশন করতে পারো। আমি গুণ ছোট করার জন্য সর্বপ্রথম দুটাকে 0 করে দিই। দেখো আমি ফার্স্ট রোকে সেম রাখলাম, অর্থাৎ a প্লাস ওয়ান a1। এবার সেকেন্ড রো থেকে ফার্স্ট রোকে বিয়োগ করব। তো সেকেন্ড থেকে ফার্স্টকে বিয়োগ করলে এখানে আসবে -1, এখানে হয়ে যাবে 1, এটার থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে 0। একই রকম আমি এই থার্ড রো থেকে সেকেন্ড রো বিয়োগ করব, তাহলে আসবে a প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস a, এখানে হয়ে যাবে মাইনাস a স্কোয়ার মাইনাস a মাইনাস 1, এবং এখানে একটি 0। তো বিস্তৃতি না করে আমরা এখনো পর্যন্ত এটা পেলাম। এখানে যে অপারেশনটা করলাম সেটা লিখে দিচ্ছি আমি, r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 অ্যান্ড r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r2। এখন আমি যদি বিস্তৃতি করে দিই তাহলে 0 চলে আসার কথা। দেখো এই 1-এর সাপেক্ষে যখন বিস্তৃতি হবে, কারণ থার্ড কলাম সাপেক্ষে বিস্তৃতি নিতে গেলে আমার প্রথমে পড়বে 1, এই দুটো 0 আছে, এটা করতে হবে না। তো 1 নিয়ে আমার শুধু কোনাকুনি গুণ করলেই হয়ে যাবে। তো এটার সঙ্গে এটা গুণ হয়ে যাচ্ছে -1 দিয়ে, যখন এটাকে গুণ হবে তখন হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস a প্লাস 1। এবার মাইনাস এটা গুণ হবে, মাইনাস এটা যখন করব তখন হয়ে যাচ্ছে a প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস a। এখন দেখি এখানে 0 আসে কি না। তো a স্কোয়ার প্লাস a প্লাস 1 মাইনাস, এটাকে একটু সিম্পলিফাই করে নেই। এখানে পাবো a স্কোয়ার প্লাস 2a, আর এই a মাইনাস আছে, অর্থাৎ এখানে পাবো আমরা প্লাস a প্লাস 1। তো বুঝতেই পারছো এটা আর এটা বিয়োগ হয়ে চলে আসলো 0। তো আমরা দেখতে পেলাম যে ডিটারমিনেন্টের মান 0। সুতরাং প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ। তো ভিউয়ার্স, এই টাইপের প্রবলেম তোমরা এইভাবে সলভ করবে। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। দীর্ঘের কোশ্চেন নাম্বার 4। এই সমস্যাটি ক্রামারের নিয়মে সমাধান করতে বলেছে। তো ভিউয়ার্স, ক্রামারের নিয়ম হচ্ছে ডিটারমিনেন্ট চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এই জন্য এই পার্টটি তোমরা খুব ভালো করে শিখবে। আমি এর আগের অধ্যায়ে কীভাবে ডিটারমিনেন্টের ক্রামার রুল সলভ করতে হয় সেটা আমি দেখিয়েছি। যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটি দেখে নেবে। দেখা যাক কী করে করতে হয়। তো প্রথমেই আমরা 4টি ডিটারমিনেন্ট ধরতে লাগে। তার মধ্যে প্রথম ডিটারমিনেন্ট ধরে নেব, লেট ডেল্টা ইকুয়াল টু, ডেল্টা ছিল আমাদের XYZ এর সহগ দিয়ে তৈরি ডিটারমিনেন্টটি, অর্থাৎ 2 3 1 2 3 1। সেকেন্ড রো হবে 1 -1 1 1 -1 1, অর্থাৎ XYZ এর সহগ। থার্ড রো একইভাবে পাবো আমরা 3 2 -2। এটি হচ্ছে আমাদের ফার্স্ট ডিটারমিনেন্ট। এরপর আমাদের আসবে del 1। del 1 হচ্ছে x এর কোএফিসিয়েন্টগুলো বাদ যাবে, তার জায়গায় কনস্ট্যান্টগুলি বসবে, অর্থাৎ 17 3 4, এবং বাকি দুটো আগের মতোই হবে। দেখো ভিউয়ার্স, x এর কোএফিসিয়েন্টগুলোর জায়গায় কনস্ট্যান্ট বসে গেল এবং বাকি দুটো কলাম কিন্তু সেম আছে। এরপর del 2 যখন হবে তখন y এরগুলো বাদ যাবে, অর্থাৎ x এর ছিল 2 1 3, x এর কলাম x এর মতোই থাকবে। এবার y এর কলামটির জায়গায় হবে 17
3 4 এবং জেডের কলাম জেডের মতোই থাকবে। এরপর হচ্ছে আমাদের ডেল 3। ডেল 3 ক্যালকুলেশন করার সময় আমাদের জেডের কোফিসিয়েন্টগুলোর পরিবর্তে কনস্ট্যান্টগুলো বসবে এবং এক্স আর ওয়াইগুলো ঠিক থাকবে, অর্থাৎ ফার্স্ট ডিটারমিনেন্ট থেকে আমরা এক্স আর ওয়াইগুলো তুলে নেব। 2 1 3 3 -1 2 আর জেডের জায়গায় কনস্ট্যান্টগুলি বসবে, অর্থাৎ 17 3 4। তো ভিউয়ার্স, প্রত্যেকটা ডিটারমিনেন্ট লেখার হয়ে গেলে পাশেই তোমরা তাদের মানগুলো বের করে নেবে এবং অবশ্যই ডেল্টা নট ইকুয়াল টু 0 কিনা চেক করে নেবে। দেখো ডেল্টা এর ভ্যালু এখানে কত আসে, তো 2 ইন্টু আমি যদি ক্যালকুলেশন করি এটা হচ্ছে 2, এটা হচ্ছে +2, এটা হচ্ছে -2 অর্থাৎ 0। এরপর -3 জন্য এখানে হবে -2 -3 অর্থাৎ -5। 1 এর জন্য হচ্ছে 2 + 3 2 + 3 অর্থাৎ 5। তো আমরা পাচ্ছি 15 + 5 = 20। তো দেখো ভিউয়ার্স, নট ইকুয়াল টু 0 অবশ্যই তোমরা চেক করে দিবে। এরপর আমরা ডেল 1 হিসেব করব। ডেল 1 এর জন্য 17, এটা হচ্ছে 2 - 2 0। এরপর -3 এর জন্য -6 -4 অর্থাৎ -10। এরপর +1 এর জন্য এখানে হচ্ছে 6 মাইনাস এটা প্লাস হয়ে যাবে, 6 + 4 অর্থাৎ 10 হয়ে যাবে। তো এখান থেকে আমরা পাচ্ছি 0 + 30 + 10 = 40। এবার আমরা দেখব ডেল 2। ডেল 2তে 2 ইন্টু এটা হচ্ছে -6 -4 অর্থাৎ -10। এবার 17 দিয়ে আসবে -2 -6 -3 অর্থাৎ -5। +1 এর জন্য পাবো 4 -9 অর্থাৎ -5 = -20 + 85 -5। এখান থেকে পাচ্ছি আমরা 60। এরপর ডেল 3 2 ইন্টু -4 -6 অর্থাৎ -10 -3 ইন্টু 4 -9 অর্থাৎ -5। এরপর 17 এর জন্য আসবে 2 + 3 অর্থাৎ +5 = -20 + 15 + 85 that is 100 - 20 = 80। ভিউয়ার্স, এইভাবে চারটি ডিটারমিনেন্টের মান তোমাদের ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর লিখবে। অবশ্যই এটার নিচেই ক্যালকুলেশন করবে, আমি এটা না মুছে এখানে পাশে জায়গা আছে আমি করে দিচ্ছি। এরপর আমাদের এই ক্যালকুলেশন করতে হবে। সুতরাং বাই ক্রামারস রুল x = del 1 বাই ডেল্টা। তো del 1 এর ভ্যালু ছিল আমাদের 40 বাই ডেল্টার ভ্যালু ছিল আমাদের 20, দ্যাট ইজ 2। y = del 2 বাই ডেল্টা = 60 বাই 20 = 3 and z = del 3 বাই ডেল্টা = 80 বাই 20 = 4। তো ভিউয়ার্স, এখন তোমরা লিখে দিবে নির্ণয় সমাধান। লেখার পর আমাদের আসবে x = 2, y = 3, z = 4। এই হচ্ছে ক্রামারের নিয়মে সমাধান করার পদ্ধতি। তো আশা করি তোমরা বুঝে গেছো। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। তো ভিউয়ার্স, কোশ্চেন নাম্বার 8 এরকম একটি প্রবলেম ক্রামারস রুলে সলভ করতে বলেছে। তো ক্রামারের নিয়মে আমরা দেখেছিলাম যে xy z এর সমীকরণ থাকে, কিন্তু এখানে 1/x 1/y 1/z এর সমীকরণ আছে। তো এইটার প্রবলেম তোমরা দুভাবে সলভ করতে পারো, দুটোই এই ক্রামারের একই সূত্র, জাস্ট আমি সহজ করার জন্য দুভাবে বলছি। একটু খেয়াল করো। দেখো
তোমরা প্রথমে এই সমীকরণগুলোকে ট্রান্সফর্ম করে নিতে পারো যে 1/x ইকুয়াল টু, তোমরা যদি a ধরো 1/x ইকুয়াল টু a, 1/y ইকুয়াল টু b আর 1/z ইকুয়াল টু c ধরো, তাহলে তোমরা কি পাবে, এই ফার্স্ট ইকুয়েশনটা ট্রান্সফর্ম হয়ে গিয়ে হবে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 1, সেকেন্ড ইকুয়েশন আসবে 2a প্লাস 5b প্লাস 3c ইকুয়াল টু 0 অ্যান্ড থার্ড ইকুয়েশন আসবে a প্লাস 2b প্লাস 4c ইকুয়াল টু 3। এইভাবে আসার পর তোমরা এখান থেকে ক্রামার রুলে পুরো প্রবলেমটা সলভ করতে পারো এবং সলভ করার পর তোমরা দেখবে যে এর ভ্যালু যা আসবে, অর্থাৎ a ইকুয়াল টু তোমার কাছে যদি হাফ আসে তাহলে এর জায়গায় তোমরা 1/x বসিয়ে দিলে, অর্থাৎ 1/x ইকুয়াল টু হাফ ইমপ্লাইজ করবে x ইকুয়াল টু 2। এইভাবে y এবং z তোমরা ক্যালকুলেশন করে বের করে নিতে পারবে। এখন এইভাবে যদি আমরা না ধরি তাহলেও ডাইরেক্ট আমরা ক্যালকুলেশন করতে পারবো, কোনো সমস্যা নেই। তো দেখো আমরা এই প্রবলেমটি এখন ডাইরেক্ট সলভ করে দেখব। তো যেমন করে আগের প্রবলেমটি দেখেছিলাম, তোমার জাস্ট এটাই মাথায় রাখতে হবে, এখানে তুমি গ্রামার রুলস করছো ঠিকই, কিন্তু এক্স ওয়াই জেড তুমি বের করবে না, তুমি 1/x 1/y 1/z বের করবে। ফাইনাল লাস্ট লাইনে গিয়ে আমরা সেটিকে চেঞ্জ করে দেবো। তো আগের মতো করে যদি আমরা ধরি তাহলে আমরা পাচ্ছি লেট ডেল্টা ইকুয়াল টু, আমাদের ফার্স্ট ডিটারমিনেন্ট হবে, কোফিশিয়েন্ট হবে 1/x এর জন্য। 1/x এর সঙ্গে কত গুণ আছে, এখানে 1 আছে, অর্থাৎ 1 1 1 1 1 1 1/x 1/y 1/z এর জন্য। তাহলে পরেরটার জন্য আসবে আমার 2 5 3 এবং তারপরটার জন্য আসবে 1 2 4 এবং এখন আমরা এর মান বের করে নিব। তো অনেক জন্য পাবো আমরা 4 5 20 মাইনাস 6 অর্থাৎ 14, তারপরে মাইনাসের জন্য এখানে -1 আছে, 1 আমি লিখলাম না, তো 8 মাইনাস 3 ইকুয়াল টু 5, তারপর +1 এর জন্য এখান থেকে পাবো আমরা 4 মাইনাস 5 অর্থাৎ -1। তো হিসেব করলে আমরা পাচ্ছি 14 মাইনাস 6 অর্থাৎ 8 নট ইকুয়াল টু 0, তোমাকে চেক করে দিতে হবে। এখন আমরা দেখবো del1। আগের মতো del1 ক্যালকুলেশন করার সময় আমার সবগুলো হবে 1 0 3 এবং বাকি এদের সেম থাকবে। তো ভিউয়ার্স, আমি ফার্স্ট কলামে একটি 0 পেয়েছি, তো অবশ্যই আমি ফার্স্ট কলাম সাপেক্ষে বিস্তৃতি করব। তো 1 এর জন্য আমি পাচ্ছি 20 মাইনাস 6 অর্থাৎ 14 এবং 3 এটাও প্লাস পজিশন, অর্থাৎ +3 এর জন্য আমি পাবো 3 মাইনাস 5 অর্থাৎ -2। তো 14 মাইনাস 6 ইকুয়াল টু 8, এটা হয়ে গেল del1। এবারে হবে del2। del2 ক্যালকুলেশন করার সময় আমার এক্স এর কোফিশিয়েন্টগুলো যা আছে তাই থাকলো, ওয়াই এর জায়গায় বসবে 1 0 3 এবং এরপর হবে z এর জন্য 1 3 4। এবার আমি সেকেন্ড কলাম সাপেক্ষে অথবা সেকেন্ড রো সাপেক্ষে বিস্তৃতি করব। তো দেখো আমি সেকেন্ড রো সাপেক্ষে করছি। তো যে কোনো রো বা যে কোনো কলাম সাপেক্ষে বিস্তৃতি করার অভ্যাস তোমাদের করা উচিত, আমি নিয়ম বলে দিয়েছি, তোমরা দেখবে, আমি এখানে আবার বলছি। তো যখন আমি সেকেন্ড রো সাপেক্ষে বিস্তৃতি করবো একটু খেয়াল করো, তো এর পজিশন হচ্ছে মাইনাস, এই জন্য -2, তার সঙ্গে গুণ হবে এর রো কলাম বাদ দিলে 4 মাইনাস 3 অর্থাৎ 1। এরপর আমরা 0 থাকার জন্য এটি স্কিপ করলাম, এরপরে চলে আসবে আমার এই পজিশন, অর্থাৎ এখানেও এটি মাইনাস পজিশন, এই জন্য -3 হবে, তার সঙ্গে গুণ হবে রো কলাম বাদ দিলে 3 মাইনাস 1 অর্থাৎ 2। তো হিসেব করলে আমরা পাচ্ছি -2 মাইনাস 6 দ্যাট ইজ -8। এটা আমার গেল del2। এবার আমরা দেখব del3। del3 ক্যালকুলেশন। তো del3 করার জন্য আমার ফার্স্ট যা আছে তাই থাকবে 1 2 1, সেকেন্ডও যা আছে তাই থাকবে 1 5 2, আমি এই ডিটারমিনেন্টকে দেখে তুলছি এবং z এর জায়গায় চলে আসবে আমার 1 0 3 1 0 3। এখানে আমি থার্ড কলাম সাপেক্ষে বিস্তৃতি করব। তো প্রথমে 1 এর জন্য আমি পাবো 4 মাইনাস 5 অর্থাৎ -1, এই 1 এর জন্য নিলাম আমি। এরপর 0টা বাদ যাচ্ছে, এবার আবার +3 এর জন্য, +3 এর জন্য আমি পাবো 5 মাইনাস 2 অর্থাৎ 5 মাইনাস 2 করলে আমরা পাই 3। তো ঠিক আছে,
5 - 2 = 3 হলো। তো হিসাব করলে আমরা পাচ্ছি এখানে 9 - 1 অর্থাৎ 8। তো ডেল 1, ডেল 2, ডেল 3 এবং ডেল্টা সবকটা বের হয়ে গেছে। সুতরাং বাই ক্রামার্স রুল দেখো আমরা কি পাচ্ছি, এবার কিন্তু এক্স ওয়াই জেড লিখবো না, এবার 1/x লিখবো। তো 1/x = ডেল 1 বাই ডেল্টা = ডেল 1 এর ভ্যালু কত ছিল 8, ডেল্টার ভ্যালু ছিল 8 = 1, যেটা ইমপ্লাইজ করবে আমার x = 1, কারণ 1/x = 1 হলে x = 1 হয়ে যাচ্ছে। আবার 1/y = ডেল 2 বাই ডেল্টা, ডেল 2 এর ভ্যালু হচ্ছে -8, ডেল্টার ভ্যালু 8, যেটা পেলাম আমরা -1। 1/y = -1 ইমপ্লাইজ করে y = -1। 1/z = ডেল 3 বাই ডেল্টা, ডেল 3 ভ্যালু ছিল আমার 8, ডেল্টার ভ্যালু 8 অর্থাৎ 1 পেলাম, এবং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি z = 1। এখন আগের মতোই নির্ণয় সমাধান। x = 1, y = -1, z = 1। তো ভিউয়ার্স, এইভাবে ক্রামার রুলসের সাহায্যে তোমরা যে কোনো টাইপের যদি এরকম ইকুয়েশনগুলো দেওয়া থাকে তাহলে তোমরা সলভ করতে পারবে। এরপর কিছু প্রবলেম থাকছে এরকম যে দেখাও যে এই সমীকরণ তিনটির অসংখ্য সমাধান আছে, দেখাও যে এই সমীকরণ তিনটির কোনো সমাধান নাই। এই সংক্রান্ত যে থিওরেম বা কিভাবে করতে লাগবে সেটা আমি সম্পূর্ণ ব্যাখ্যা করে দিয়েছি আগের ভিডিওতে, অবশ্যই আগের ভিডিওতে তোমরা দেখে নেবে। তো আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন অধ্যায় নিয়ে।